আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে জয়েন করবে এবং ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিবা, হ্যাঁ? ওকে, ক্লাসটা শেয়ার করে ডান লিখে দাও। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মাইক্রো ইকোনমিক্স মিক্স 1 এটার চ্যাপ্টার 4 ক্লাস 3 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চাহিদার আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই জিনিসটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে ডান লিখে দিবা। ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিবা। তো তোমরা সবাই জানো যে ইতিমধ্যে অনার্স সেকেন্ড ইয়ারের হচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং অনার্স ফোর্থ ইয়ারের আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, আমি এই টাইম ক্যালকুলেশনটা বারবার বলেছিলাম যে অনার্স ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপ হয়ে গেছে। ফর্ম ফিল আপ এই মাসে শেষ হয়েছে, মার্চ। ঠিক আছে, তাহলে মার্চে হচ্ছে যদি ফর্ম ফিল আপ শেষ হয় তো তাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে হচ্ছে এপ্রিলের হচ্ছে 29 বা এপ্রিলের 30 তারিখ, 30 এপ্রিল। ওকে, তার মানে ধরতে পারো তুমি মে। ঠিক আছে, মে মাসটা হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা চলবে। মে মাসে কি চলবে? অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা চলবে। আর এই অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষার সময় তোমাদের এই যে আগামী মাসেই এপ্রিল মাসেই তোমাদের হচ্ছে কি হবে, তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিবে। ফর্ম ফিল আপ, ওকে, এই এপ্রিল মাসেই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিবে। আর এই ফর্ম ফিল আপের ডেটের পরেই তোমরা একেবারে মনে করো যে 100% মনে রাখো যে তোমাদের জুন অথবা জুলাইতে, জুনের লাস্টে অথবা জুলাইতে গিয়ে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এইটা একেবারে গোনা কথা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গোনা যে সিস্টেম, মানে একটার পর একটা যে পরীক্ষার সিস্টেম আসে, এই সিস্টেম অনুযায়ী জুনের সেকেন্ড হাফে গিয়ে অথবা জুনের শেষের দিকে গিয়ে অথবা জুন এবং জুলাইতে মিলে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হতে পারে। তো দ্যাটস ওয়াই এই সময়টা খুবই ক্রুশাল। তোমরা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ না এখনো হচ্ছে অনেকেই হচ্ছে ঈদের আমেজে আসো। আজকে হচ্ছে সেকেন্ড ইয়ারদের রেজাল্ট দিয়েছে, অনার্স সেকেন্ড ইয়ারের হচ্ছে আজকে রেজাল্ট দিয়েছে।
অনেকেই হচ্ছে এখনো ভাবতেছো আরে যাচ্ছে তাই করে আস্তে আস্তে পড়বো, হয়ে যাবে। আসলে ব্যাপারটা এরকম হবে না, ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা আরো বেশি জটিল হবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে সবাই একটু প্রিপারেশনে মনোযোগ দেন এবং সবাই একটু ক্লাসে মনোযোগ দেন। সবাই আমরা একটু ডান লিখে দিব এবং ক্লাসটা শেয়ার দিয়ে দিব, শেয়ার দিয়ে ডান লিখবো। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখবো। ওকে, ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখবো। আচ্ছা, আজকের আলোচনার বিষয় হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি আমরা 2টা ক্লাস নিয়েছি এর আগে। আমি বলেছি এই অধ্যায়ে বেশি লাগে না, মাত্র 3টা থেকে 4টা ক্লাস লাগে। ঠিক আছে, তো অলরেডি 2টা ক্লাস আমরা নিয়েছি। তুমি চাইলে আমাদের পেজ থেকে 2টা ক্লাস দেখতে পারো, অথবা তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও হচ্ছে এই 2টা ক্লাস দেখে আসতে পারো। তাহলে আমাদের প্রথম কমেন্টে হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে, তুমি গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। আর যারা একেবারে, একটু বলে নেই, যারা একেবারে এখন পর্যন্ত কোনো ধরনের কোর্স করনি, কোনো ধরনের পড়াশোনাই করনি, তারা যদি তোমাদের প্রিপারেশনটাকে মানে প্রো লেভেল পর্যন্ত এই লাস্ট এই সময়টুকুতে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী লাস্ট এই সময়টুকুতে যদি তুমি ভালো রেজাল্ট করার প্রত্যয় নিয়ে পড়তে চাও, তাহলে তুমি আমাদের একটা কোর্স আছে, এই কোর্সে হচ্ছে জয়েন করতে পারো। কোর্সে পড়ানোর বিষয়গুলো কি? 4টা বিষয়। এক হচ্ছে ম্যাথ, এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, এরপরে হচ্ছে মাইক্রো, আর এটা হচ্ছে ম্যাক্রো। আমি হচ্ছে তোমাদেরকে একটা অফার দিয়েছিলাম, এই 4টা বিষয়ের একটা অফার দিয়েছিলাম। এই 4টা বিষয় প্রতি সাবজেক্ট যদি 1020 টাকা করা হয় তাহলে 4080 টাকা ফি এটার। কিন্তু এখন আমি এটা বলেছি, যদি কেউ 4টা সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তাদের জন্য 3000 টাকা। আর যদি কেউ এই ঈদের আগে ভর্তি হও, মানে এখন ভর্তি হও, ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে। এই 50% টাকা অর্থাৎ 1500 টাকা দিয়ে তুমি কোর্সে এনরোল করতে পারবা। বাকি 1500 টাকা পরের মাসে, মানে পরের মাসে পরিশোধ করবা। ঠিক আছে, পরিশোধ। এই 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 সুযোগটা শুধুমাত্র হচ্ছে আমি এই ঈদ উপলক্ষে দিয়েছি, কারণ এখন ঈদ উপলক্ষে তোমাদের অনেকেরই হচ্ছে কি আছে, অনেকেরই হচ্ছে তোমাদের কেনাকাটা বা বিভিন্ন আনুষঙ্গিক কাজ আছে। দ্যাটস ওয়াই তোমাদের পড়াশোনাটা পাশাপাশি যাতে পড়াশোনাটা হয়, সেজন্য এই 1500 টাকার অফারটা আমি ঈদ পর্যন্তই রাখবো। ঈদের পরে ভর্তি হতে হলে 4080 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এটা গ্যারান্টি দিয়ে রাখবো, কারণ ঈদের পরে এই অফারটা আর থাকবে না। আর ঈদের পরে ভর্তি নেওয়ার জন্য আমার এত বেশি পারাপারিও নাই। ঠিক আছে, তোমাদের নিজেদের গর্জেই হচ্ছে তখন তোমরা ভর্তি হবা, কারণ যখন দেখবা যে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, যখন দেখবা যে হচ্ছে তোমাদের মানে পরীক্ষার ডেট চলে আসতেছে, তখন হন্য হয়ে খুঁজলেও আর কাজ হবে না। তখন রেকর্ডেড ক্লাস করতে করতে তোমাদের জীবন চলে যাবে, তখন আর ধৈর্য কুলাবে না। ঠিক আছে, তো যাই হোক, যদি ভর্তি হতে চাও হয়ে যেও, ইনবক্সে যোগাযোগ করে। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এখন আসো, স্থিতিস্থাপকতা মানে আমরা কি বলেছিলাম? স্থিতিস্থাপকতা মানে বলেছিলাম যে 2টা চলক, অনলি কয়টা চলক? 2টি চলক। একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে কি স্বাধীন চলক, আর আরেকটা হচ্ছে অধীন চলক। অধীন চলক। তাহলে অধীন চলক নিজে নিজে চলতে পারে না, অধীন চলক কখনোই হচ্ছে কি করতে পারে না, নিজে নিজে চলতে পারে না, সে স্বাধীন চলকের উপর নির্ভর করে চলে। আর এই স্বাধীন চলক যদি ধরো যে যা পরিবর্তন হবে, স্বাধীন চলক যতটুকু পরিবর্তন হয়, অধীন চলক কোন পরিমাণে পরিবর্তন হবে। অর্থাৎ আমি আর তুমি, আমি কতটুকু পরিশ্রম করতেছি আর তুমি কতটুকু, আমার পরিশ্রমের ফলে তুমি কতটুকু বেনিফিটেড হচ্ছ, এই যে রেশিও, এটার যে অনুপাত, এটা কি বলা হয় হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এখন দেখো, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এটার মানে হচ্ছে এই অবস্থায় চাহিদা নির্ভর করবে আয়ের উপর। ভোক্তার কিসের উপর? আয়ের উপর। চাহিদা কিসের উপর নির্ভর করবে? ভোক্তার আয়ের উপর। এটা একটু মাথায় রাখবো আমরা। তাহলে আমি কি লিখতে পারি? দেখো, চাহিদার
অন্যান্য অবস্থা স্থির থেকে কিসের পরিবর্তনের ফলে? এখানে স্বাধীন চলকটা হচ্ছে আয়, আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে চাহিদার কি বলা হয়? আয় স্থিতিস্থাপকতা বলে। তাহলে এটাই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এটাই হলো কি? চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এখন দেখো তুমি এটার সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা। সংজ্ঞাটা যদি বুঝতে পারো তাহলে ডান লিখে দাও, এবং বিষয়টা যদি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে থাকো তাহলে ডান লিখে দাও। আমরা এটার সূত্র নিয়ে আলোচনা করব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে ডান লিখে দাও। আমরা সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, অবশ্যই আমাদের কোর্সের সম্পর্কে জানতে বা কোর্সের এনরোল করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করবা, তাহলে তোমাদের সকল কিছুর ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিবা। ওকে, ডান লিখে দাও। আচ্ছা, এইবার আসো এটার সূত্রটা কিভাবে হবে। এটার সূত্রটা হবে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তাহলে ই ওয়াই ইকুয়াল টু হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন বাই হচ্ছে আয়ের শতাংশিক পরিবর্তন। চাহিদার শতাংশিক পরিবর্তন আর এটা হচ্ছে আয়ের শতাংশিক পরিবর্তন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে হবে ডেল্টা কিউডি, অর্থাৎ চাহিদার পরিবর্তন বাই হচ্ছে প্রাথমিক চাহিদা অর্থাৎ শুধু চাহিদা। আর এখানে হবে দামের, এই যে আয়ের শতাংশিক পরিবর্তন মানে হচ্ছে ডেল্টা ওয়াই, আয়ের পরিবর্তিত আয়, আর এটা হচ্ছে প্রাথমিক আয়। আমি এটার বাংলাটা লিখলাম না, এটার বাংলাটা না লিখে শুধু হচ্ছে সিম্বলগুলো লিখলাম। তাহলে এই পাশে কি হয়ে যাবে? এই পাশে হচ্ছে ই ওয়াই ইকুয়াল টু, প্রথমে আমি উপরের অংশটা যেভাবে আছে এইভাবে লিখব, ডেল্টা কিউডি আর শুধু হচ্ছে কিউডি, আর ভাগ আকারে আছে কে? ডেল্টা ওয়াই আর হচ্ছে শুধু ওয়াই। এখন গুণ দিয়ে পরের রাশিটাকে আমি উল্টে দিব, তাহলে কি হয়ে যাবে? ওয়াই বাই ডেল্টা ওয়াই। তাহলে এখন শুধু ডেল্টাগুলো এক পাশে নিয়ে আসো, ডেল্টা কিউডি বাই হচ্ছে ডেল্টা ওয়াই ইন্টু শুধু ওয়াই আর হচ্ছে এখানে কিউডি। এটাই হচ্ছে আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। এটাই হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে এই বিষয় এই সূত্রটা দিয়েই হচ্ছে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। এই সূত্রটা দিয়েই হচ্ছে আমরা কি করতে পারবো? চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। এখন আসো চাহিদার আয় স্থিতিস্থাপকতা দিয়ে কি পরিমাপ করা হয়, কোন ধরনের দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, এই আয় স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত হচ্ছে বিলাসজাত না, নিকৃষ্ট
অথবা গিফেন দ্রব্য, নিকৃষ্ট অথবা গিফেন দ্রব্য। ঠিক আছে, নিকৃষ্ট অথবা গিফেন দ্রব্য। এখন দেখো এটার ক্ষেত্রে কি হয়, ই ওয়াই এটার ইকুয়াল টু যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, ঋণাত্মক মানে কি, আয় বাড়লে চাহিদা কমে এবং আয় কমলে চাহিদা বাড়ে। ঋণাত্মক হলে এই দ্রব্যটা হবে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য অথবা গিফেন দ্রব্য, অথবা কি গিফেন দ্রব্য। ওকে, আর যদি ই ওয়াই অর্থাৎ এটার ইকুয়াল টু যদি ধনাত্মক হয়, ধনাত্মক, তাহলে এটা হবে সাধারণ দ্রব্য, সাধারণ দ্রব্য। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখবা, কারণ এইটার থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় তোমাদেরকে একটু বাজায় দেখার জন্য একটু ঘুরে দিতে পারে যে নিকৃষ্ট দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করো। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার প্রভাব, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার প্রভাব, অথবা বলতে পারে নিকৃষ্ট দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা কিরূপ হয়। তাহলে নিকৃষ্ট দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা হবে হচ্ছে ঋণাত্মক। কি হবে, ঋণাত্মক, অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার মানটা কি হয়ে যাবে, ঋণাত্মক হবে। এটা কারণ বোঝাই, একটা সিম্পল ব্যাপার। দেখো তোমরা যদি বেসিক থেকে না পড়ো, ভাই আমি যদি তোমাকে বেসিক থেকে না বুঝাই, তোমার সম্ভব না, এই জিনিসগুলো তুমি জীবনেও কল্পনা করবা না। তুমি নিজে নিজে যখন পড়বা, অনেকেই নিজে নিজে পড়তে পারো, এটা দ্যাটস এ গুড সাইন অফ আ গুড স্টুডেন্ট। ওকে, ইটস আ গুড কোয়ালিটি অফ আ স্টুডেন্ট। ওকে, কিন্তু অনেকেই এই জিনিসগুলো মাথায় আনতে পারবে না যে আসলে আমি পড়তেছি, কিন্তু কোন জায়গায় কি ঘুরানোটা মারতে পারে। ঠিক আছে, কোন জায়গায় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কি জিনিসটায় ঘুরানো মারতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের এই কৌশলগুলো অবলম্বন করব। কিভাবে, দেখো চাহিদার আয়ের সাথে সম্পর্কিত হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য। এখন এই দ্রব্যগুলা কি দ্রব্য, কেন এটা আয়ের সাথে বিপরীত সম্পর্কটা হবে, কেন, দেখো এই দ্রব্যগুলো হচ্ছে বাজারে এমন প্রোডাক্ট যেগুলো মানুষের কম আয় থাকলে বেশি ক্রয় করে। কেমন, ধরো এটার ক্ষেত্রে আমি নিকৃষ্ট দ্রব্য, স্বাভাবিক দ্রব্য ধরো যে চাল, চিকন চাল, এটা একটু এলিট লেভেলের চাল। আর এর মধ্যে আরেকটা আছে হচ্ছে মোটা চাল, মোটা চাল, এটা একটু কম দামি, এটা একটু বেশি দামি, এটা হচ্ছে একটু কম দামি। এখন দেখো আমার আয় যখন কম থাকে তখন আমি এইটা ক্রয় করি, আয় যখন বেশি হয় তখন আমি এইটা ক্রয় করি। কথা কি বুঝতে পারছো? তার মানে আয় কম হলে, আয় হ্রাস পেলে এই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, তখন এটার সূচিটা হয়ে যায় এরকম, যেমন দাম আর হচ্ছে চাহিদা। কেমন হয়ে যায় সম্পর্কটা, দেখো দাম, আয় আর হচ্ছে চাহিদা, সরি দাম না, আয়। 100 টাকা আয় থাকা অবস্থায় চাহিদা ধরো যে 50 একক, আর যখন 200 টাকা আয় হয় তখন আর আমার এইটার চাহিদা থাকে না, তখন আমার মোটা চালের দিকে চাহিদা থাকে না, হয়ে যায় হচ্ছে চিকন চালের দিকে, তখন এটার চাহিদা কমে যায়। ধরো যে এটা হয়ে গেল 30 একক। তাহলে এই ধরনের যদি হয় তাহলে এটাই হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, এটাই হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের স্থিতিস্থাপকতা বের হবে, অথবা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বের হবে, চাহিদা স্থিতিস্থাপকতা বা আয় স্থিতিস্থাপকতা নির্ণয় হবে। তাহলে এই ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা বা আয় স্থিতিস্থাপকতা কেমন হবে, ঋণাত্মক হবে। কেমন হবে, ঋণাত্মক। তুমি বের করে দেখো, এটা ঋণাত্মক বের হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম, স্থিতিস্থাপকতার এই ফ্যাক্টরগুলো কি আমরা বুঝতে পারলাম? বুঝতে পারলে একটু ডান লিখে দেব। স্থিতিস্থাপকতার ফ্যাক্টরগুলো একটু বুঝতে পারলে ডান লিখে দাও। সবাই একটু ডান লিখে দাও।
ওকে, সবাই একটু ডান লিখে দাও। আচ্ছা, এইবার যাব হচ্ছে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা আমরা একটু ভালো করে বুঝবো, ঠিক আছে? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি। এটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। ওকে, ক্রস ইলাস্টিসিটি। এখন আসো, ক্রস ইলাস্টিসিটিটা কিভাবে হয়? একটা সেকেন্ড, একটু হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ, ভালো আছে। ওই যে একটু ক্লাস নিতেছি, ওর ফোনটা আমার কাছে, একটু আমি পরে ফোন দিতেছি ক্লাস শেষ করে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো ক্রস ইলাস্টিসিটিটা কিরকম। এই ক্রস ইলাস্টিসিটিটা নির্ভর করে হচ্ছে আমাদের সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সম্পর্কিত দ্রব্য। এখন সম্পর্কিত দ্রব্য কয়টা? দুইটা। একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য আমি এগুলো আগেই বুঝাইছিলাম, চাহিদা এবং যোগানের ক্লাসে বুঝাইছিলাম। দেখো, পরিপূরক দ্রব্যটা হচ্ছে একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের সম্পর্ক থাকবে সমমুখী। কেমন? একটা দ্রব্যের চাহিদা বৃদ্ধি করতে হলে আরেকটা দ্রব্য ব্যবহার করতে হবে। এখন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে এই যে মার্কার এবং হোয়াইট বোর্ড, এই দুইটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এই দুইটা কি? পরিপূরক দ্রব্য। এখন আসো, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম, অর্থাৎ আমি যদি দুইটা দ্রব্য ধরি, একটা হচ্ছে এক্স দ্রব্যের দাম পি এক্স, আর ওয়াই দ্রব্যের থাকবে হচ্ছে চাহিদা, অর্থাৎ কিউডি ওয়াই। ঠিক আছে? পি এক্সটা কেমন হবে? দাম 10 টাকা হলে, 10 টাকা থেকে 20 টাকা হলে, অর্থাৎ কোনো একটা দ্রব্যের দাম যদি 10 টাকা থেকে 20 টাকা হয়, যদি অপর দ্রব্যের চাহিদাও কি পায়, সাথে সাথে দাম বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। ধরো এটার চাহিদা ছিল 20 একক, 20 টাকা হয়ে গেল হচ্ছে 15 একক। এই একটা দ্রব্যের দাম বাড়ছে, আরেকটা দ্রব্যের চাহিদা হ্রাস পাইছে। একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাইছে, আরেকটা দ্রব্যের চাহিদা হ্রাস পাইছে। এরকম যদি হয় তখন সেটা হবে পরিপূরক দ্রব্য। কেমন? যেমন ধরো আমি উদাহরণস্বরূপ যদি বলি খাতা কলম, খাতা কলম। এখন দেখো, কলম এবং খাতা এই দুইটা হচ্ছে পরিপূরক দ্রব্য। কেন? কলমের দাম আমি যদি চিন্তা করি, কলমের দাম, কলমের দাম, ঠিক আছে, কলমের দাম, কলমের চাহিদা, কলমের চাহিদা, সাথে সাথে এটার সাথে নির্ভর করবে কার? খাতার চাহিদাও নির্ভর করবে। কিভাবে? দেখো, খাতার চাহিদা। এখন আসো, কলমের দাম যদি 5 টাকা থেকে 10 টাকা হয়ে যায়, তখন এটার চাহিদা হ্রাস পাবে। 100% কি পাবে? চাহিদা বৃদ্ধি অনুযায়ী এটা হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে ধরো যে 10 একক থেকে হয়ে গেল 8 একক। সাথে সাথে কলমের ব্যবহার যদি কমে যায়, কলমের চাহিদা যদি কমে যায়, তখন খাতার চাহিদাও কমে যাবে। খাতার চাহিদাও 10 থেকে 8 হয়ে যাবে। তাহলে এই যে সম্পর্ক, এটা কি বলা হয়? হচ্ছে পরিপূরক দ্রব্য। এটাকে বলা হয় কি? পরিপূরক দ্রব্য। এখন আসো পরিবর্তক দ্রব্য। কোনটা? একটার পরিবর্তে যখন আরেকটা ব্যবহার করা হয়, একটার পরিবর্তে যখন কি করা হয়? আরেকটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য। এটাকে বলা হয় কি? পরিবর্তক দ্রব্য। এখন এটার ক্ষেত্রে কি হবে? একটার চাহিদা, একটার দাম বাড়লে আরেকটার চাহিদা বাড়বে। কেন? কারণ একটার চাহিদা আরেকটার মধ্যে ইফেক্ট করে। কেমন? ধরো ধরো যে চিনি আর হচ্ছে গুড়, চিনি আর কি? গুড়। চিনির দাম যদি বাড়ে তাহলে গুড়ের চাহিদা বাড়ে। কেন?
কারণ চিনির দাম বাড়লে চিনির চাহিদাটা কমে গুড় বেশি কিনবে, একটার সাথে আরেকটার সমমুখী সম্পর্ক হয়ে যাবে। তাহলে এই ধরনের সম্পর্কগুলো প্রকাশ করা হয় হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে। কিসের মাধ্যমে? আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে। এক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি, অর্থাৎ ইসি ইকুয়াল টু যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক, তাহলে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য হবে, পরিপূরক দ্রব্য। ঠিক আছে? আর ইসি ইকুয়াল টু যদি ধনাত্মক হয়, ধনাত্মক হয়, তাহলে এটা হবে হচ্ছে কি পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আর ইসি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই, মানে দুইটা আলাদা বৈশিষ্ট্যের দ্রব্য হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই জিনিসগুলো কি আমরা ক্লিয়ার সবাই? দেখো এইগুলো তোমাকে ভেঙে কেউ বলবে না, আমি হয়তো আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে চলে যাব, কিন্তু এই জিনিসগুলো তোমাকে অর্থনীতির কোর বিষয়গুলো তোমাকে কেউ ভেঙে ভেঙে বলবে না। তো সুতরাং একমাত্র ইএসসি একাডেমিতেই এভাবে করে একেবারে ভেঙে ভেঙে তোমাকে একদম কোর বিষয়গুলো ধরে ধরে হচ্ছে শেখানো হয়। কারণ বেস্টিক ইকোনমিক্স অ্যান্ড সামষ্টিক মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। তুমি অর্থনীতির আর কিছু না বুঝলেও যদি এই দুইটা বিষয় ভালো বুঝো, তুমি সব জায়গায় পার পেয়ে যাবা। যেমন তুমি শিল্প অর্থনীতি বলো, গ্রামীণ অর্থনীতি, এই অর্থনীতি, সেই অর্থনীতি, সব অর্থনীতিতে ভালো করবা যদি এই দুইটা জিনিস ভালো জানো, ফার্স্ট ইয়ারের এই দুইটা জিনিস। ঠিক আছে? তো তোমরা যদি আমি আমার কোর্স নিয়ে অনেক বেশি বড়াই করছি না, অনলাইনে যার পড়া ভালো লাগে, যার বোঝানোর টেকনিক ভালো লাগে, তুমি তার কাছেই পড়ো, নো প্রবলেম। আমার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একাডেমিতে ভর্তি হবা। ঠিক আছে? আমি কোনো চেহারা দেখে না, কারোর চেহারা দেখে আমি ভর্তি হতে বলছি না। আমি ভর্তি হতে বলছি যদি তোমার আমার পড়াটা ভালো লাগে, যদি তোমার আমার বোঝানোটা ভালো মনে হয়, আমার বোঝানোটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি আমার এখানে ভর্তি হবা। ঠিক আছে? কারণ এটা তোমার টাইম সেভ হবে। তুমি যার পড়াটা ভালো বোঝো তার কোর্সে ভর্তি হলে তুমি টাইম সেভ করতে পারবা, না হয় হচ্ছে তোমার এই টাইমটাই পুরো ওয়েস্ট হয়ে যাবে। এমনকি নট প্রমোটেড হলে তোমার একটা বছরই পুরো ওয়েস্ট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই সবাই একটু যাচাই বাছাই করে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, নেক্সট, এইবার আমরা এটা সংজ্ঞা লিখব। সংজ্ঞা লেখার ক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি অথবা মনে করি, ধরি এক্স ও ওয়াই দুটি সম্পর্কিত দ্রব্য, সম্পর্কিত দ্রব্য। এটা ধরে নিতে হবে, কারণ একটার দাম চিন্তা করতে হবে আরেকটার চাহিদা। তাহলে আমরা কি বলবো? চাহিদার অন্যান্য অবস্থা, অন্যান্য অবস্থা স্থির থেকে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে ওয়াই দ্রব্যের চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে কি বলা হয়? তাদের অনুপাতকে বলা হয় হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে? তাহলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বিষয়টা কি? একটা দ্রব্যের চাহিদা আরেকটা দ্রব্যের দাম, এরকম। তাহলে ইসি ইকুয়াল টু হবে কি? এক্স ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন, মানে ওয়াই দ্রব্যের চাহিদার
শতাংশিক পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন। শতাংশিক পরিবর্তন। ওকে, তাহলে এখন আসো এটাকে যদি আমরা কি করি, সিম্বল আকারে লিখি, তাহলে এটাকে ভাঙলে হবে হচ্ছে ডেল্টা কিউ ডি ওয়াই, আর হচ্ছে ডেল্টা কিউ ডি শুধু কিউ ডি ওয়াই, আর এখানে হবে হচ্ছে ডেল্টা পি এক্স বাই হচ্ছে শুধুমাত্র পি এক্স, মানে এক্স দ্রব্যের দাম আর এটা হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদা। তা এবার এটাকে যদি আমরা কি করি, ভেঙে ফেলি, কিভাবে করে ফেলি, ইসি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা কিউ ডি ওয়াই বাই হচ্ছে শুধু কিউ ডি ওয়াই ইন ভাগ আকারে, ভাগ আকারে লিখবো কারণ এটা নিচে ভাগ আকারে আছে, এটা নিচে ভাগ আকারে আছে। তাহলে কি হবে দেখো তো, তাহলে হচ্ছে ডেল্টা পি এক্স বাই হচ্ছে শুধু পি এক্স। এইবার আবার কি করে ফেলবো, উল্টায় ফেলবো, উল্টায় এগুলো একসাথে করে ফেলবো, ডেল্টা কিউ ডি ওয়াই, আর এটা নিচে চলে আসবে এবং নিচে এখানে লিখতেছি আমরা ডেল্টা পি এক্স ইনটু, এটাকে হচ্ছে উল্টায় ফেললে এটা উপরে চলে যাবে পি এক্স, আর এটা এখানে লিখবো কিউ ডি ওয়াই। তাহলে এই যে সূত্রটা পাওয়া গেল, এই সূত্রটাকে বলা হয় হচ্ছে আর আর স্থিতিস্থাপকতার সূত্র। এই সূত্রটাকে বলা হয় কি, আর আর স্থিতিস্থাপকতার সূত্র। এখন এই সূত্র দিয়ে তুমি যখন অঙ্ক বের করবা, যদি এটার মান ঋণাত্মক আসে তাহলে বলবা এটা একটা পরিপূরক দ্রব্য, আর যদি বলে এটার মান ধনাত্মক আসে তাহলে বলবা এটার হচ্ছে মান কি, এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। ক্লিয়ার? তাহলে এইটুকু বুঝে থাকলে ডান লিখে দাও, এইটুকু যদি বুঝে থাকো তাহলে ডান লিখে দাও। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারলাম? তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা এর আগে এই 3টা ক্লাসে মিলে হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টারে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? তোমাকে যোগান স্থিতিস্থাপকতা পড়ানো হয়েছে। যোগান স্থিতিস্থাপকতাও কি হবে, দামের সাথে যোগানের যে পরিবর্তন, এটাই হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। এবং রেখার থেকে, একটা রেখা থেকে কিভাবে হচ্ছে আমরা স্থিতিস্থাপকতার মান বের করতে পারি সেটাও করানো হয়েছে। প্রমাণ ছিল, এটার কিছু প্রমাণগুলো করানো হয়েছে। তো এই চ্যাপ্টারে আর তেমন কিছু বাকি নাই। স্থিতিস্থাপকতার চ্যাপ্টারে এইটুকু যদি ভালো করে পড়তে পারো, 3টা ক্লাস, অনলি 3টা ক্লাস, এই 3টা ক্লাস ভালো করে যে করতে পারবে তার জন্য এই চ্যাপ্টার ক্লিয়ার। এই চ্যাপ্টারে আর বিন্দু মাত্র সমস্যা থাকবে না তার, ঠিক আছে? তো যদি এই ক্লাসগুলো তোমাদের করা না হয়ে থাকে তাহলে 1 নাম্বার 2 নাম্বার ক্লাস এই পেজেই লিংক মানে সিরিয়াল করা আছে, তোমরা পেজ থেকে করে ফেলতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও এগুলো করে ফেলতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবাইকে মাহে রমজানের যে এখন চলতেছে হচ্ছে আমাদের রহমতেরটা চলে গেছে, তারপরে হচ্ছে আমাদের এখন মাগফিরাতের চলতেছে, ঠিক আছে? নাজাতের মাগফিরাতেরটা চলতেছে। আমরা এখন মাগফিরাত মানে হচ্ছে আমাদের নিজেদেরকে মাফ করানোর জন্য আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করব, এবং সবাই সবার জন্য খাস দিলে দোয়া করবা, যাতে সবার যে অসুস্থতা আছে, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার খুবই অসুস্থতায় ভুগেছে। তো এতদিন অসুস্থ থাকার কারণেই হচ্ছে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। আমার অসুস্থতা কম ছিল, কিন্তু পরিবারের অবস্থা খুবই ডিজাস্টার ছিল, তাদেরকে নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাইতে হয়েছে। তো এখন থেকে চেষ্টা করব আমরা 27 বা 28 রমজান পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করে যাওয়ার। তো ব্যষ্টিক অর্থনীতির আমি 3টা ক্লাস দিব বলেছিলাম, 3টা ক্লাস দিয়েছি।
তোমাদের আগামীকাল থেকে আমি চেষ্টা করব অন্য কোনো সাবজেক্টে বা ম্যাথের যে টপিকটা আমরা ধরেছিলাম অন্তর্কলন, সেটার বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। সবাই কোর্সে জয়েন করতে হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবা, এবং এই ঈদ পর্যন্তই আমি যে অফারটা দিয়েছি অফারটা আবার একটু রিভাইন্ড করে দিচ্ছি সবার জন্য। সবাই যদি অফারটার সম্পর্কে একটু অবগত হতে চাও, অফারটার বিশেষত্ব হচ্ছে যে তোমরা যারা এখন ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য কোর্স ফি থাকবে হচ্ছে ৩,০০০ টাকা। এটা রেগুলার ফি ছিল হচ্ছে ৪,০৮০ টাকা, 4টা সাবজেক্ট, প্রতি সাবজেক্টে ১,০২০ টাকা করে। এখন হচ্ছে ৩,০০০ টাকা, এবং ঈদ স্পেশাল হিসেবে কেউ যদি ১৫০০ টাকা দাও তাহলে সে কোর্সে এনরোল করে ফেলতে পারবা, মানে কোর্সের সকল ক্লাস তুমি পাবা, 4টা সাবজেক্টে ক্লাসই করতে পারবা। ঈদের পরের মাসে, মানে ঈদের পরের মাসে বাকি যে ১৫০০ আছে সেই ১৫০০ টাকা তুমি পরিশোধ করবা। এই সিস্টেম আমি কখনোই ভর্তি নেই। আমার এখানে সম্পূর্ণ টাকা একবারে পেইড করে হচ্ছে ভর্তি হতে হয়, কিন্তু তোমাদের ঈদের যে সুযোগ সুবিধা এইটা অনুযায়ী আমি তোমাদেরকে এই সুযোগটা দিয়েছি। আর ঈদ সালামি স্বরূপ তোমাদেরকে ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো যদি কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই পেজে নক করবা এবং আমাদের কোর্সটাতে জয়েন করে ফেলবা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা, প্রতিদিন হচ্ছে এই যে ইফতারের পরে ক্লাসটা হয়, এই ক্লাসটা ইফতারের পরে হয়, মানে হচ্ছে ৬টা ৪০ থেকে আমরা ক্লাসটা শুরু করি। অ্যাকচুয়ালি ৬টা ৪০ থেকে এশার নামাজ আগ পর্যন্ত যে সময়টুকু থাকে এই সময়টুকুতে আমরা ক্লাসটা করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।